আসসালামু আলাইকুম। বাতাকান্দি অনলাইন স্কুলের পরিচালনা কমিটিকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে এসেছি বিজ্ঞান ক্লাস 8ম শ্রেণী। আমি মোহাম্মদ রাশমা আক্তার, বাতাকান্দি সরকারি সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরমাণুর গঠন। এবার পরমাণুর গঠন করতে গিয়ে আমাদের জানতে হবে পরমাণু কাকে বলে এবং অণু কাকে বলে। এবার পরমাণু হচ্ছে, আমরা জানি প্রত্যেক পদার্থ কি দ্বারা গঠিত। এই কলমটা হচ্ছে কি দ্বারা গঠিত? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র। এটা যদি আমি কাটি গুড়ি গুড়ি হবে, অথবা একটা চক ভাঙলে দেখা যাবে ছোট ছোট গুড়ি গুড়ি চকের গুঁড়ো লেগে আছে আমাদের শরীরে। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের কণা, ক্ষুদ্রতম কণা। আমরা জানি প্রত্যেক পদার্থ কি দ্বারা গঠিত? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। প্রথম হচ্ছে অণু এবং পরমাণু। এবার আমরা জানবো অণু কাকে এবং পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এবার মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, একের অধিক ভিন্ন কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। এবার পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এই পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণা। আর অণু হচ্ছে একের অধিক পরমাণু একত্রে মিলিত হয়ে যেটা গঠন করবে তাকে বলা হয় কি? অণু। অণু হচ্ছে পরমাণু থেকে আরো ক্ষুদ্র পরমাণু। এবার আমরা জানবো পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু একত্রে মিলিত হয়ে যেটা গঠন করবে তাকে বলা হয় কি? অণু। এবার আমরা আমাদের এটা মুছে দিচ্ছি। আমরা পড়ব পরমাণুর গঠন এবং ইলেকট্রন বিন্যাস। এবার হচ্ছে আমাদের পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত থাকবে সেটা আমরা জানবো। এই পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেন। তার মধ্যে বোরের মতবাদটি হচ্ছে সর্বোচ্চ বেশি গ্রহণযোগ্য। তার মধ্যে হচ্ছে পরমাণু মৌলিক পদার্থ। ডাল্টনের পরমাণুর মধ্যে বলা হয়েছে পরমাণুর গঠনটা হচ্ছে সৌরজগতের। পরমাণুর গঠন বিন্যাসটা হচ্ছে কিসের মতো? সৌরজগতের মডেলের মতো। পরমাণুর গঠনটা হচ্ছে সৌরজগতের মডেলের মতো। আর ডাল্টনের মতবাদ হচ্ছে পরমাণুর কি রকম? পরমাণুর গঠনটা হচ্ছে সৌরজগতের মডেলের মতো। এটা হচ্ছে কি? সৌরজগৎ। আমরা জানি এটা হচ্ছে যদি সূর্য হয়, সূর্যের চারদিকে কি করে বিভিন্ন গ্রহগুলো কি করতে থাকে? ঘুরতে থাকে। তেমনি এই সৌরজগতের গ্রহগুলোর মতোই আমাদের পরমাণু গঠন। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রন গুলা চারদিকে কি করতে থাকে? নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে যখন বলেছিল তখন বলেছিলেন যে পরমাণু হচ্ছে একটা সৌরজগতে পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত থাকবে। পরমাণুতে ইলেকট্রন গুলা বিন্যস্ত থাকবে বলছে তাদের অনুযায়ী সৌরজগৎ, তাদের মডেলটা হবে সৌরজগতের মডেলের মতো। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তাদের নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। যদি কক্ষপথের কথাও না বলে থাকে, আমরা যখন পরমাণু তাদের পারমাণবিক গঠনটা দেখব তখন মনে করো যে প্রথমে আমি মনে করো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বনের কথা ধরো। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 6। আমি 6টা কোথায় কোথায় দিব? আমি কোন কক্ষপথে, এই কক্ষপথে কতটা দিব, এই কক্ষপথে কতটা দিব, অথবা এই কক্ষপথে কতটা দিব, এইটা আমাদের জানা নেই। কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর্ড এসে তার কি করে? তার সমস্যা দূর করে। কিন্তু পরবর্তী সময়ে
পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর এসে এই সমস্যাটাই সমাধান করে। তিনি বলেন পরমাণুতে যখন ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে তখন বসে প্রথম কক্ষপথে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে বসে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি। এইভাবে করে ইলেকট্রনগুলা বিজ্ঞানী রাদারফোর্ড যখন বলেন পরমাণুর গঠনটা হচ্ছে সৌরজগতের মডেলের মতো। পরমাণুর গঠনটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। পরমাণুর গঠনটা হচ্ছে কিসের মতো? সৌরজগতের মডেলের মতো। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা যদি না বলে থাকে তাহলে আমরা কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন দিব? আমরা যদি পরমাণুতে ইলেকট্রনগুলো যখন বিন্যস্ত থাকবে তখন তাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাদের চারিদিকে কক্ষপথগুলোকে বলা হয়, এক একটাকে বলা হয় সেল। এই কক্ষপথগুলোকে তারা কি করে আবর্তন করে তারা ঘুরতে থাকে। কিন্তু যদি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা না বলে থাকেন তাহলে কিভাবে আমরা জানবো কোন কক্ষপথে কয়টি থাকে? কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী সময় বিজ্ঞানী বোর্ড এসে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথম কক্ষপথের কথা উল্লেখ করে দেন। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 8টি এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 18টি। এইভাবে করে পরমাণুগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে কি থাকবে? ঘুরতে থাকবে। কিভাবে ঘুরতে থাকবে আমি এটা মুছিয়ে করে রাখবো। আমি এবার দেখবো কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত কিভাবে থাকবে। এবার যদি আমি বলি মনে করো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তারপরে হচ্ছে ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এটা যদি বলে কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাও, কার্বন এবং কোন কক্ষপথে কতটি থাকবে? কার্বন, আমি একটা চিত্র আঁকবো। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কি না নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে? ইলেকট্রনগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এর আগে একটু আগে আমি বলে লেখা ছিল বোর্ডে যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে? সর্বোচ্চ 8টা। তৃতীয় কক্ষপথে থাকবে সর্বোচ্চ 18টা। এইভাবে করে তার কম বেশি থাকতেও পারে। এটা হচ্ছে নির্দিষ্ট। যদি কম প্রয়োজন হয় আমরা কম দিব, বেশি প্রয়োজন হলে বেশি দিব। এবার কার্বনের পারমাণবিক সংখ্যা যদি 6, তার ইলেকট্রন বিন্যাস করতে যেয়ে আমরা দেখবো প্রথম কক্ষপথে যদি পূর্ণ হয় এরপরে আমরা দ্বিতীয় কক্ষপথে যাব। প্রথম কক্ষপথটি পূর্ণ হইলে আমরা যাব কোথায়? দ্বিতীয় কক্ষপথে। প্রথম কক্ষপথে হচ্ছে কয়টা ইলেকট্রন? এই একটা 2টা, আর বাকি আছে আমাদের কয়টা ইলেকট্রন? 4টা। এবার 4টা ইলেকট্রন আমরা দ্বিতীয় কক্ষপথে দিয়ে দিই। কয়টা? 3টা, 4টা। এবার কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 2 এবং 4, কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 4। এবার দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের হচ্ছে এটা হচ্ছে আমাদের অক্সিজেনটা, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথের প্রয়োজন হলে আমরা তৃতীয় কক্ষপথ দিব, আর না দিলেও সমস্যা হবে না। প্রয়োজন হলে দিব আর না প্রয়োজন থাকলে না দিব। এবার আমরা দেখবো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? প্রথম কক্ষপথটি পূর্ণ হওয়ার পরেই আমরা কোথায় যাব? দ্বিতীয় কক্ষপথে। যদি আমাদের প্রয়োজনের চেয়ে প্রয়োজনের থেকে বেশি থাকে এরপরে আমরা যাব এর পরবর্তী কক্ষপথে। আমরা 8-এর মধ্যে চলে গেছি, এখানে কয়টা? 2টা, একটা 2টা, আর বাকি আছে 6টা। আমরা 6টা কোন কক্ষপথে দিব? আমাদের দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা আছে কত? 8। 8-এর থেকে আমাদের 2টা চলে গেছে, 2টা প্রথম কক্ষপথে অলরেডি ঘুরতেছে। এরপরে আমরা যাব 6টাতে। এরপরে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6টা, এইভাবে করে তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। ইলেকট্রনগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে। এবারে এদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই, বিন্যস্ত করলে দেখতে পাই ইলেকট্রন বিন্যাস 2 এবং 6। এটা হচ্ছে
ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 2 এবং 6। এরপরে বলছে হ্যাঁ, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 2, 6। এইভাবে করে আমরা যতগুলো মৌল প্রয়োজন হয়, যতগুলো মৌল আমরা জানি, এগুলোকে কি করবো? ইলেকট্রন বিন্যাস করবো। এবারে আমরা এবার দেখবো নিষ্ক্রিয় গ্যাস। এবার আমরা একটা দেখবো নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা কত সবাই জানো? নিশ্চয়ই জানো। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। এবার নিয়নের পারমাণবিক সংখ্যা 10। আমরা এর আগে বলেছিলাম, কি বলছিলাম? আমরা এর আগে বলেছি যে কোন নির্দিষ্ট কক্ষপথে যতটি ইলেকট্রন থাকতে পারে, কোন নির্দিষ্ট কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা, ঠিক ততটি ইলেকট্রন থাকলে কক্ষপথে পূর্ণ থাকে, অর্থাৎ সেই গ্যাসটি হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস অথবা নিষ্ক্রিয় মৌল। এবারে আমরা একটা নিষ্ক্রিয় মৌলের ঘটনা দেখবো। এখানে বলছে নিয়নের পারমাণবিক সংখ্যা আছে কত? 10। নিয়নের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখবো, নিয়নের ইলেকট্রন বিন্যাস যখন করবো আমরা কি দেখতে পাচ্ছি? নিয়ন এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে চলবে আমাদের প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8টি, তৃতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা আমাদের 8টি। তাহলে এদিকে আমরা কি কি দেখতে পেলাম? আমাদের যতগুলো মৌল আছে, আমাদের মৌলগুলোকে যদি আমরা কি করি? ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই, তবে তাদের মধ্যে কিছু আছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তারা কি করে না? কারোর সাথে বন্ধন শেয়ার করে না, কারোর কাছ থেকে দিবেও না, নিবেও না। তারা কি থাকবে? সবসময় এরকম নিষ্ক্রিয় অবস্থা থাকতে চায়। যেমন নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, নিয়নের পারমাণবিক সংখ্যা 10। যখন এই ইলেকট্রন বিন্যাস আমি করতে গেছি, প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা। আমাদের দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রনই থাকতে পারবে। সেজন্য এই নিয়ন গ্যাসটা হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস। নিয়নের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই 2 এবং 8। আমি এর আগেও আবার বলতেছি, মানে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাদের ইলেকট্রনগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। নির্দিষ্ট কক্ষপথ, কেউ কারো কক্ষপথে চলে যেতে পারবে না। আমাদের যার যতটা ধারণ ক্ষমতা আছে, ততটা ফিল আপ হয়ে আমরা বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনগুলো পরবর্তী কক্ষপথে যাব। আমি এখানে যদি বলি, এখানে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। যদি আমি এখানে কি করি, মনে করে এখানে 6টা দিলাম, এখানে কি করলাম? 2টা মুছে দিলাম, 2টা মুছে দিয়ে কয়টা হলো? 6টা। আমি যদি বলি এখানে আমি দিব 2টা দিয়ে দিব, আমি যদি বলি এখানে 2টা দিয়ে দিব, তাহলে কি হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস হবে না। এটা হচ্ছে আমাদের ক্রস, এটা হবে ভুল। তারা নির্দিষ্ট কক্ষপথ পূর্ণ করেই পরবর্তী কক্ষপথে যেতে হবে। নির্দিষ্ট কক্ষপথ পূর্ণ করেই কি করতে হবে? আমাদের পরবর্তী কক্ষপথে যেতে হবে। সেই জন্য বলছে আমরা ইলেকট্রন বিন্যাস কি করতে হবে? তাদের কক্ষপথে যতটা ধারণ ক্ষমতা আছে সেটা ফিল আপ করে আমরা কি করবো? অন্য একটি কক্ষপথে যাব। এবার আমরা পড়বো হচ্ছে, এবার আমরা জানতে পারলাম সবাই কি পরমাণুর গঠন, পরমাণু কিভাবে গঠিত হয়েছে, পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমন্বয়ে গঠিত, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এরপর হচ্ছে পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকগণ নানা রকম মতবাদ প্রকাশ করেন, কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড বললেন পরমাণুর গঠন হচ্ছে এটা সৌরজগতের মডেলের মতো। যেমন এই গঠনটা আমরা দেখলে বুঝতে পারি এটা হচ্ছে কিসের মতো? সৌরজগতের মডেলের মতো। এটা ঠিক সৌরজগৎ না? সৌরজগতের সূর্যটা যদি এটা হয় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এইভাবে করে আমরা যদি তাদের ধারাবাহিকতা অনুসরণ না করি, তাহলে আমরা বুঝতে পারবো না আসলে কোন কক্ষপথে কোনটা থাকবে এবং কে সূর্যের সবচেয়ে নিকটতম, কে সবচেয়ে দূরের গ্রহ। সেই জন্য আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারবো প্রথম কক্ষপথে পরমাণুতে ইলেকট্রন যখন বিন্যস্ত থাকবে, প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে সর্বোচ্চ 8টা, তৃতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা আমাদের 18টা। 18টার প্রয়োজন হইলেই দিব আর না হইলে দিব না। এগুলোর মধ্যে আবার কিছু আছে নিষ্ক্রিয় গ্যাস, যারা অন্য কোনো পরমাণুর সাথে, মানে বেশিরভাগ পরমাণুগুলোই হচ্ছে সক্রিয়। আমরা যেমন কার্বনেটটা পড়ছিলাম, আবার কার্বনের চিত্রটা এগিয়ে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে কার্বন 1, 2, এটা প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের কয়টা? 4টা। প্রথম
কি দেখতে পাচ্ছি? এটির প্রথম কক্ষপথে যেটা হচ্ছে আমাদের অক্সিজেনের এই পারমাণবিক সংখ্যাগুলো সবার মনে থাকতে হবে। মনে না থাকলে আমরা কি করবো না, ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারবো না। ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা আমরা যদি এখানে আমাদের বইয়ে আটটা মৌল আছে, এইগুলো থেকে সাধারণত পরীক্ষায় আসে। এর বড় মৌলগুলো সাধারণত পরীক্ষায় আসে না, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এভাবে করে আমাদের এই সিরিয়ালটা, যেমন অক্সিজেন আমি করছি কত নাম্বার করছি, 8 নাম্বারে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আছে কত, 8। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বন আছে 6 নাম্বারে, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 6। তারপর হচ্ছে নিয়ন হচ্ছে কত নাম্বারে, 10 নাম্বারে। নিয়ন আমরা সিরিয়ালে যখন পড়বো এটা তোমরা একটু মুখস্থ করে নিবা, 4টা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে। তারপরে হচ্ছে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে সাধারণত কি শিখতে পারছি, বলছি এই ইলেকট্রনটা থেকে দেখতে পাচ্ছি এই মৌলগুলো কখনো সক্রিয় থাকে, কখনো নিষ্ক্রিয় থাকে, আবার কখনো আলাদা থাকে। এখন হচ্ছে এই 2, 6 এরা কি নিষ্ক্রিয় না সক্রিয় মৌল, এটা আমরা কিভাবে বুঝবো? এই নিষ্ক্রিয় মৌল এবং সক্রিয় মৌল কিন্তু আমরা এর আগে একটু আগে আমি বলেছি যে নিষ্ক্রিয় মৌল কারা, যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই কক্ষপথটা যদি যার কক্ষপথের ধারণ ক্ষমতা যত, সে যদি ততটা পূর্ণ হয়ে যায় তখনই সে হচ্ছে কি নিষ্ক্রিয়। সে কি করবে না, কারোর সাথে শেয়ার করবে না, দিবেও না এবং নিবেও না। তাহলে আমরা এই থেকে কি কি দেখতে পাচ্ছি, কার্বনের পারমাণবিক 2, 6, তাহলে তার কক্ষপথ যে অপূর্ণ আছে, 2টা অপূর্ণ, তাহলে সে হচ্ছে কি, এটা হচ্ছে সক্রিয়। এটা হচ্ছে নিষ্ক্রিয়। এটা হচ্ছে আমাদের সক্রিয়। কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয় সেটা আমরা অবশ্যই কি করতে, এই চিত্র থেকেই বুঝতে পারছি। এই চিত্র থেকেই বোঝা যাচ্ছে যে এর দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, কিন্তু আছে 6টা, আরো সে 2টা নিতে পারবে, তার মানে সে সক্রিয়। এরপর হচ্ছে নিয়নের, আর এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। নিয়নের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। আমাদের সূত্র অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী আমাদের দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে কতটি, 8। এবং দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8টা, এখানে 8টাই পুরো আছে। অষ্টক তত্ত্ব, এটাকে বলে অষ্টক তত্ত্ব। আমরা যদি বলি আরেকটা, আমরা ইলেকট্রন বিন্যাস একটু পরে দেখবো। আচ্ছা, এখানে দেখি আরেকটা ইলেকট্রন বিন্যাস, আমরা এখানে আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখবো, অষ্টক তত্ত্ব যেটাকে বলা হয়। এখানে হচ্ছে আর্গন, আমরা বলবো আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 18। এটা ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি, এটা হচ্ছে আর্গন, আর্গন প্রথম কক্ষপথে কয়টা, 2টা থাকে। দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আমি কয়টা দিয়ে যোগ বন্ধ করে 8টা দিয়ে দিব। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা দিব, 8টা, 2টা চলে গেছে 10টা। 10টার মধ্যে আর বাকি আছে আমাদের কয়টা, 8টা। 8টা কোন কক্ষপথে দিব, আমাদের তৃতীয় কক্ষপথে 8টা দিব। এদিকে আমরা কি দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম, এখানে আমি বলছিলাম একটু আগে যে কোনো কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা, সে ততটি ইলেকট্রন যদি থাকে তাহলে কক্ষপথে পূর্ণ থাকে, তাহলে ওই গ্যাসটি হচ্ছে, ওই মৌলটি হচ্ছে নিষ্ক্রিয়। কিন্তু এখানে আমাদের কথা অনুযায়ী এখানে আমি কি বলছিলাম, এখানে বলছে যার কক্ষপথের ধারণ ক্ষমতা যত, ততটা যদি ইলেকট্রন আমাদের বিন্যস্ত থাকে তাহলে এই কক্ষপথটা, কিন্তু আমাদের আর্গনে কিন্তু ততটা নেই। আমাদের সর্বশেষ কক্ষপথে 18টা থাকলে না নিষ্ক্রিয় হবে, কিন্তু না, এখানে সর্বশেষ কক্ষপথে যদি 8টাও থাকে, এটাকে বলা হয় অষ্টক তত্ত্ব। সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেও নিষ্ক্রিয়। এটাও আমাদের হচ্ছে 2 আর 8, এটা হচ্ছে নিষ্ক্রিয়। এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় আর সক্রিয়। কোন গ্যাস মৌলগুলো নিষ্ক্রিয়, কোন মৌলগুলো হচ্ছে সক্রিয়, এবার সবাই বুঝতে পারছো। নিষ্ক্রিয় মৌলগুলো কোনগুলো, সক্রিয় কোনগুলো। আমাদের এতগুলো মৌলের মধ্যে নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 6টা মৌল হচ্ছে নিষ্ক্রিয়। হিলিয়াম, আমি নিষ্ক্রিয় মৌলগুলো লিখে দিচ্ছি।
নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন, ক্রিপ্টন, Ar, ক্রিপ্টন, Xn, xenon, Rn, রেনন। এগুলো হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় মৌল। আসলে দেখা যাচ্ছে কি নিচে পুরো বুঝতে পারছি না, আমি আবার উপরে লিখেছি। নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলো মনে রাখা। হিলিয়াম আমি যদি বলি এটা যদি বলি হে না, আর 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 হচ্ছে আর, হে না আর। এরপর হচ্ছে ইয়ার, ক্লোরিন, 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 এক্সেন, যাবে, যাবে, রং না। আমি এটা মনে রাখার সহজ পদ্ধতিটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো। আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা যদি আমাদের মনে না থাকে হেনা আর ক্লোরিন, যাবে, রং না। এটা যদি হে দিয়ে এসি না দিয়ে এনি, এরপর এআর, আর্গন, কেআর, ক্লোরিন, এক্সেন, যাবে, এরপর হচ্ছে আরএন, রং না। হেনা আর ক্লোরিন, যাবে, রং না। এটা মনে রাখলে আমরা কি করতে পারবো? একবারে সহজেই কি করতে পারবো? মনে রাখতে পারবো নিষ্ক্রিয় মৌলগুলো। এবার আমরা এতক্ষণ আমরা কি শিখতে পারলাম? পরমাণুর গঠন, পরমাণুর গঠন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যাস। আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি করব? বন্ধন তৈরি, ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্মটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।